ফোর্টালেজা, ব্রাজিল, মার্চ 2005। ব্রাজিলের একটা রাস্তা রুয়া 25 ডে মারো। চারদিকের পরিবেশ অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। এই রাস্তার ওপর একটা ছোট বাড়ি। সকালবেলা এই বাড়ির সামনে একটা সাদা ভ্যান এসে দাঁড়ায়। দুজন মানুষ ভ্যান থেকে নেমে আসেন। এদের পোশাক আশাক দেখে বোঝা যায় যে এরা আশেপাশে কোথাও মজুরের কাজ করে, কারণ দুজনের পরনেই নোংরা ধুলোবালি মাখা পোশাক, তাদের পায়ের জুতোতেও কাদা লেগে আছে। দুজন ভ্যান থেকে নেমে এসে ভ্যানের পেছনের দরজা খোলেন। তারপর সেখান থেকে তাদের নানা রকম কাজের সরঞ্জাম বের করতে থাকে। এই সময় একজন প্রতিবেশী সেই দুজন লোকের কাছে এসে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তখন সেই লোক দুটি বুঝিয়ে বলেন যে তারা এখানে একটি ল্যান্ডস্কেপিং কোম্পানি শুরু করতে চলেছে। তাদের কোম্পানির নাম গ্রামা সিনথেটিকা, যেখানে তারা যে কোনো জায়গায় আর্টিফিশিয়াল ঘাস লাগানোর কাজ করে থাকে। এই কথা শুনে প্রতিবেশী খুশি মনে সেখান থেকে চলে যান। এখানে এই প্রতিবেশী যেটা খেয়াল করেন না তা হলো এই জায়গায় যে সমস্ত বস্তা আছে সেগুলো কিন্তু ভ্যান থেকে নামানো হচ্ছে না, উল্টে এমন আরো বস্তা ভ্যানে তোলা হচ্ছে। আর এই যে দুজন মানুষ, এরাও কিন্তু এদের কাজের সরঞ্জাম ভ্যান থেকে নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছেন না, উল্টে বাড়ির ভেতর থেকে এমন আরো কিছু জিনিস নিয়ে এসে ভ্যানে তুলছে। এবার আসুন পরিচয় করি লুই ফার্নান্ডো রিবেইরোর সাথে। পেশাদার অপরাধী। তিনি জানেন ব্রাজিলের ব্যাংকগুলো ঠিক কীভাবে অপারেট করে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি পরিকল্পনা করছেন এরকমই একটা ব্যাংক লুট করার। আর ঠিক সেই কারণেই তিনি এই ছোট বাড়িটা ভাড়া নিয়েছেন, কারণ এই বাড়ি থেকে সোজাসুজি ঠিক 256 ফুটের দূরত্বে রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ব্রাজিল। পরবর্তী 3 মাস ধরে লুই তার দলবল নিয়ে এই জায়গা থেকে ফোর্টালেজা শহরের নিচে দিয়ে ভূগর্ভস্থ কাদা, পাথর, জলের পাইপ, ইলেকট্রিক কেবল সব কিছুর মাঝখান দিয়ে সরাসরি সেন্ট্রাল ব্যাংকের ভল্ট পর্যন্ত একটা সুড়ঙ্গ খুঁড়বেন। যদি এই কাজে তারা সফল হন তাহলে সেন্ট্রাল ব্যাংকের ভল্টে রাখা 164 মিলিয়ন রিয়াল, যার আনুমানিক মূল্য সেই সময় 70 মিলিয়ন মার্কিন ডলার, পুরোটাই তাদের হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে এই ছোট বাড়িটার সামনে দাঁড়িয়ে লুই জানেন না তিনি আদৌ সফল হবেন কি না, বা তার পরিকল্পনা আদৌ কাজ করবে কি না। অনেক কিছুই হতে পারে। 1 নম্বর, যে টানেলটা খোঁড়ার কথা হচ্ছে সেটা ভেঙে পড়তে পারে। 2 নম্বর, যদি টানেল খুঁড়তে গিয়ে আন্ডারগ্রাউন্ডে কোনো জলের পাইপে ধাক্কা লেগে পাইপ ফেটে যায় তাহলে পুরো টানেল ভেসে যেতে পারে। 3 নম্বর, 3 মাস ধরে প্রত্যেক রাতে 25 জন লোক এই বাড়ির ভেতর দিয়ে কোথাও একটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা কেউ একজন দেখে ফেললে সন্দেহ করতে পারে। কাজ না হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তবে এই সব সম্ভাবনাকে সরিয়ে রাখলে লুই একটা কথা নিশ্চিত জানে যে এই টানেলের শেষ প্রান্তে আছে ব্যাংকের ভল্ট, আর সেই ভল্টে রাখা আছে 164 মিলিয়ন রিয়াল। কিন্তু একটা কথা লুইও এখানে খেয়াল করছেন, 25 জন লোকের দল, এর ভেতর যে কেউ একজন যে কোনো সময় যে কোনো একটা ভুল করতে পারে। আর সেই একটা ভুলই কিন্তু ব্রাজিলের ইতিহাসের সবথেকে বড় ব্যাংক ডাকাতিকে বদলে দিতে পারে, ব্রাজিলের ইতিহাসের সবথেকে বড় ম্যানহান্টে। এই ঘটনা কিন্তু নেটফ্লিক্সের যে কোনো থ্রিলিং ওয়েব সিরিজ বা হলিউডের থ্রিলার মুভিকেও সমানে টক্কর দিতে পারে, যার কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। 6 মাস আগের কথা, সেপ্টেম্বর 2004, সাও পাওলোর একটা জায়গায় লুই ফার্নান্ডোকে দেখা যায় আরও 4 জনের সঙ্গে বসে থাকতে। 5 জনের মধ্যে লুই ফার্নান্ডোর সাথে আমাদের আগেই আলাপ হয়ে গেছে। এবার আসা যাক বাকি 4 জনের কথায়। এই 4 জনের মধ্যে প্রথম জন হলেন টানেল খোঁড়ার কাজের বিশেষজ্ঞ। টানেল খোঁড়া, টানেলের মাটি বা টানেল কিভাবে শক্তপোক্ত করা যায় এ বিষয়ে তার প্রচুর জ্ঞান। পরের জন জানেন সেন্ট্রাল ব্যাংকের সিকিউরিটি সিস্টেম, গার্ডদের স্কেডিউল, ভল্টের লোকেশন। তৃতীয় জন একজন লকস্মিথ, তালা খোলায় পারদর্শী। আর চতুর্থ জন একজন মানি লন্ডারার, তিনি জানেন কিভাবে সবার চোখে ধুলো দিয়ে টাকা পাচার করতে হয়। লুই সবাইকে বলতে থাকেন বেশিরভাগ ব্যাংক ডাকাতি ব্যর্থ হয় সময়ের অভাবে। তোমার কাছে থাকবে মাত্র 3 মিনিট বা বড়জোর 5 মিনিট, তার ভেতরেই পুলিশ চলে আসবে। কিন্তু যদি এই বাঁধা সময়ের ব্যাপারটাই না থাকে? টানেল এক্সপার্ট জিজ্ঞেস করেন কিভাবে? লুই টেবিলের ওপর একটা ম্যাপ মেলে ধরেন, সেন্ট্রাল ব্যাংক অফ ব্রাজিল, ফোর্টালেজা ব্রাঞ্চ। লুই ব্যাংকের ভল্টের দিকে পয়েন্ট করে, তারপর দেখান একটা রেসিডেন্সিয়াল স্ট্রিট ঠিক 2 ব্লক দূরে। টানেল এক্সপার্ট ম্যাপটা দেখেন, দূরত্ব ক্যালকুলেট করেন,
ফোর্টালেজার ভূতত্ত্ব, বালি, মাটি, কাদার স্তর সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করেন। তারপর তিনি তার মতামত জানান। তিনি বলেন, কাজটা বেশ শক্ত, ডেঞ্জারাসও, তবে করা সম্ভব। টানেলটা হবে 80 মিটার বা প্রায় 256 ফুট লম্বা, মিনিমাম 3 মিটার গভীর। আর এই টানেল খুঁড়তে গেলে 3 থেকে 4 মাস ধরে প্রত্যেক রাতে কাজ করতে হবে। প্রতিদিন প্রায় 1 টন করে ধুলো, ময়লা বা কাদা বেরোবে, যেগুলো কিন্তু লোকের চোখ এড়িয়ে ফেলে দিতে হবে। লকস্মিথ এবার জিজ্ঞেস করে, তালা খোলা হবে কিভাবে? 4 ইঞ্চি রিইনফোর্স স্টিলের দরজা, টাইম লকড, মানে সময় অনুযায়ী খোলে। লুই হাসেন, ভল্টের দরজা খোলার দরকারই পড়বে না। ভল্টের একটা মাত্র উইক পয়েন্ট আছে, তার কংক্রিটের মেঝে। তারা সেই মেঝের তলা থেকে ড্রিল করে মেঝে কেটে ভেতরে ঢুকবে। ফাইনালি টানেল এক্সপার্ট সম্মতি দেন এই প্ল্যানে থাকতে। তবে তাদের আরও 20 জন সঙ্গীর দরকার। ম্যান পাওয়ার, টানেল খোঁড়ার লোক, সাপোর্ট টিম, নজরদারির লোক। 2 সপ্তাহের ভেতর লুই তাঁর টিম জোগাড় করে ফেলে। টোটাল 25 জন লোক, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব, লুটের টাকার ভাগ প্রত্যেকের সমান। ফেব্রুয়ারি 2005, ফোর্টালেজা। লুই রুয়া 25 ডে মারোতে বাড়ি ভাড়া নেন। ছোট 2 কামরার বাড়ি, একটা গ্যারেজ, বেশি কিছুই নয়। বাড়িওয়ালা কারণ জিজ্ঞেস করলে লুই জানান যে তারা এখানে একটি ল্যান্ডস্কেপিং কোম্পানির ব্যবসা শুরু করতে চান। বাড়িওয়ালা রাজি হন। 3 মাসের বাড়ি ভাড়া ক্যাশে দিয়ে বাড়ি নেওয়া হয়। কোনো প্রশ্ন বাড়িওয়ালার তরফ থেকে আসে না। পরের দিন লুই তাঁর টিম নিয়ে এসে সেটআপ শুরু করেন। তারা বাইরে একটা সাইনবোর্ড লাগায়, গ্রামা সিনথেটিকা প্রফেশনাল ল্যান্ডস্কেপিং সার্ভিসেস। বাড়ির বাইরে সাদা ভ্যানটা পার্ক করে রাখেন। গ্যারেজে কোদাল, বেলচা, আর্টিফিশিয়াল ঘাসের বস্তা, এই সব কিছু রাখতে থাকেন। পাড়া প্রতিবেশীদের সন্দেহ করার মতন কোনো জায়গাই থাকে না। এই সমস্ত কিছু জিনিসই একটা ছোট ব্যবসা শুরু করার কাজে লাগে। ঘরের ভেতরের চিত্রটা অবশ্য একেবারেই আলাদা। দলের লোকেরা পেছনের বেডরুম থেকে সমস্ত ফার্নিচার সরিয়ে ফেলেন, ফ্লোর টাইলস তুলে ফেলেন। এবার শুরু হলো এখান থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। প্রথমেই দলটা বাধার সম্মুখীন হলো। যা ভাবা গিয়েছিল মাটি তার থেকেও বেশি শক্ত, কাদার সাথে মিশে রয়েছে পাথর। কাজ এগোচ্ছে খুব ধীর গতিতে, কাজ করাও অনেক কষ্টসাধ্য। টানেল এক্সপার্ট প্ল্যান একটু বদলালেন। আরো ভালো টুলস লাগবে এই কাজে, নিউম্যাটিক ড্রিল, আরো শক্তিশালী কোদাল আর আরো বেশি সময়। লুই অনুমোদন করলেন। আরো ভালো টুলস আনা হলো, কারণ এখানে একটা ভুল মানে পুরো টানেল নষ্ট হওয়া, বা তার থেকেও খারাপ, কারোর চোখে পড়া। প্রথম সপ্তাহের শেষে 10 ফুট খোঁড়া গেল। টানেলের ভার্টিক্যাল অংশটা খোঁড়া হয়ে গেছে। দেওয়াল শক্ত করার জন্য 30 সেন্টিমিটার চওড়া কাঠের বিম পরপর পাশাপাশি লাগানো হয়েছে। এবার আসল কঠিন কাজ। এবার হরাইজন্টাল বা আনুভূমিক সুড়ঙ্গ খোঁড়া হবে। টানেল এক্সপার্ট মেপে ডিরেকশন বলে দিলেন। ম্যাপ, কম্পাস লাগিয়ে তিনি জানালেন এখান থেকে 256 ফুট উত্তর পূর্ব দিকে টানেল খোঁড়া হবে, সোজা ব্যাংকের দিকে। তারা শুরু করলো ব্যাংকের দিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ। একসাথে 2 জন লোক কাজ করবে 4 ঘন্টার শিফটে। একজন লোক খোঁড়ে আর আরেকজন বালতিতে সেই সমস্ত ধুলো, বালি, কাদা ভর্তি করে। তারপর তারা সেই ধুলো কাদা ভর্তি বালতি শ্যাফটের ভেতর দিয়ে ওপরের ঘরে পাঠিয়ে দেয়। ওপরের ঘরে আছে আরো একটা গ্রুপ। তারা সেই ধুলো কাদা ভর্তি বালতি নিয়ে সেই ভ্যানে লোড করে। এরপর সে সাদা ভ্যান সারা রাত ধরে ফোর্টালেজার রাস্তায় ঘুরে ঘুরে চারদিকে বিভিন্ন জায়গায় সেই ধুলো কাদা ফেলে আসে। কখনো কোনো কনস্ট্রাকশন সাইটে, কখনো কোনো ফাঁকা জায়গায়, যাতে কারোর দৃষ্টি আকর্ষণ না করে। কাজটা খুবই ক্লান্তিকর এবং বিপজ্জনক। ভেন্টিলেশনের সমস্যা দেখা দিল। কর্মীদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হতে থাকলো। তারা বাইরের ঘর থেকে একটা পিভিসি পাইপ টানেলে নামিয়ে সেই পাইপের সাথে ফ্যান লাগিয়ে বাইরে থেকে বাতাস ঢোকানোর চেষ্টা করতে লাগলো। এরপর তারা টানেলের ভেতর একটা জলের হোস পাইপ আর একটা টেলিফোনের লাইনও লাগালো, যাতে টানেলের ভেতর থেকে বাড়ির সাথে যোগাযোগ রাখা যায়। এভাবে চলতে চলতে মার্চের শেষ পর্যন্ত 100 ফুট খোঁড়া হলো, অর্ধেক রাস্তা। আর এর সাথে বাড়তে থাকলো টেনশন।
দলের লোকজন ক্লান্ত আর হতাশ। কেউ কেউ কাজের ভাগাভাগি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তর্কাতর্কি করতে শুরু করেছে। অন্যেরা কাজের গতি নিয়ে প্রশ্ন তুলছে। লুই একটা মিটিং ডাকলেন, সবাইকে মনে করিয়ে দিলেন তারা কি করতে চলেছেন। $70 মিলিয়ন, 25টা সমান ভাগ, মানে প্রত্যেকের ভাগে পড়বে প্রায় $2.8 মিলিয়ন। ভবিষ্যতে আর কোনোদিন টাকার জন্য কাজ করতে হবে না। দলের লোকজন আবার কাজে মন দেয়। ঘোড়ার কাজ আবার শুরু হলো। এপ্রিল 2005। টানেল এখন 200 ফুট লম্বা। ব্যাংকের প্রায় কাছেই পৌঁছে গেছে দল। ঠিক এই সময় এলো নতুন সমস্যা। 180 ফুট দূরত্বে তারা একটা আন্ডারগ্রাউন্ড জলের পাইপে আঘাত করে ফেলল। খুব বড় পাইপ নয়, তবে এটাতেই টানেলের ভেতর জল ঢুকতে শুরু করলো। টানেলের ধুলো জলে ভিজে কাদা হয়ে যায়। টানেল এক্সপার্ট সিদ্ধান্ত নেয় তারা এই পাইপের পাশ দিয়ে ঘুরে খনন করবেন, কিছুটা অ্যাঙ্গেল পরিবর্তন করে। এই প্ল্যান কাজ করে যায়। তারা পাইপের জায়গাটা ভালোভাবে পেরিয়ে যায়। এবার 220 ফুট। এখানে আছে ইলেকট্রিকের কেবল, আন্ডারগ্রাউন্ড পাওয়ার লাইন। এখানে কিছু হলে পুরো ফোর্তালেজা শহর অন্ধকার হয়ে যাবে। ইনভেস্টিগেটররা আসবে, তারা টানেল খুঁজে পাবে, আর ব্যাস, সব শেষ। টানেল এক্সপার্ট কেবল পরীক্ষা করে জানালেন কোন তার দুটো তুলে দেওয়ালে সিকিওর করতে হবে। তারা তাই করল এবং সেই তারগুলো সেখানে থেকেও গেল কোনো সমস্যা ছাড়াই। এপ্রিলের শেষ, টানেল প্রায় সম্পূর্ণ। 250 ফুট। ব্যাংকের ফাউন্ডেশন থেকে মাত্র 6 ফুট দূরে। এই জায়গায় এলো এ যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ব্যাংকের বেসমেন্ট। 4 ফুট পুরু। রিইনফোর্স স্টিল রিবারের কংক্রিট ফাউন্ডেশনের ওপর বসে আছে সেন্ট্রাল ব্যাংকের বেস। তাদের এই সব কিছুকে ড্রিল করে কেটে ওপরে উঠতে হবে। টানেল এক্সপার্ট নতুন স্পেশালাইজড সরঞ্জাম আনালেন, ডায়মন্ড টিপ ড্রিল বিট, যা কংক্রিট কাটতে কাজে লাগে। এগুলো দামি, শব্দও বেশি হয়, কিন্তু এই জায়গায় ঠিক এগুলোই লাগবে। প্ল্যান হলো উইকেন্ডে রাতে এই কাজ করা হবে যখন ব্যাংক বন্ধ থাকবে, যাতে আশেপাশের শহরের আওয়াজে এই ড্রিলের শব্দ ঢেকে যায়। তারা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। শুক্রবার 5 আগস্ট 2005, রাত 11টা। দলটা বাড়িতে এলো। শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ রাতে তারা ফাউন্ডেশন কেটে মাটির নিচ দিয়ে ব্যাংকে ঢুকবে। লুই নির্দেশ দেন, সাবধানে চুপচাপ কাজ করতে হবে, কোনো ভুল করা চলবে না। 4 জন লোক টানেলে প্রবেশ করে। তাদের হাতে ড্রিল মেশিন, লাইট আর বালতি। সরু প্যাসেজ দিয়ে 250 ফুট হামাগুড়ি দিয়ে তারা পৌঁছয় টানেলের শেষে, যেখানে ধুলো মাখা মাটি গিয়ে মিশেছে ব্যাংকের কংক্রিট ফাউন্ডেশন। টানেল এক্সপার্ট ড্রিল মেশিনের পজিশন ঠিক করে দেয়। স্পট মার্ক করা হয়, ড্রিল শুরু হয়। রাত 2টো তারা 18 ইঞ্চি কংক্রিট ভেদ করে ফেলেছে, ফাউন্ডেশনের অর্ধেক। ভোর 4টে তারা পুরো কংক্রিট কেটে ফেলে। ড্রিলের মাথা কংক্রিট ভেদ করে খোলা জায়গায় পৌঁছয়। টানেলে ঠান্ডা হাওয়া ঢুকে আসে, তারা ব্যাংকে পৌঁছে গেছে। ভোর 6টা। গর্ত এখন এতটাই বড় যে তার ভেতর দিয়ে একজন মানুষ ঢুকে পড়তে পারে। একজন টিম মেম্বার সেই গর্ত দিয়ে ব্যাংকের বেসমেন্টে পৌঁছয়। সে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারদিকে দেখে। কংক্রিটের দেওয়াল, স্টোরেজ বক্স এবং কিছু ক্লিনিংয়ের জিনিসপত্র। আর মাথার উপর সিলিংয়ে একটা লোহার গ্রিল, যেটা খুললেই ভল্ট। সে নিচে সংকেত পাঠায় তারা ঠিক জায়গায় এসেছে। তবে এখনই কিছু করা যাবে না, কারণ এখন শনিবারের সকাল। কিছুক্ষণের মধ্যেই ব্যাংক খুলবে, চারদিকে সিকিউরিটি থাকবে। তাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ব্যাংক বন্ধ হবে তখন তারা টানা 48 ঘন্টা কাজ করার সুযোগ পাবে। টিম এবার টানেল দিয়ে বাড়িতে ফিরে আসে। লুই সবাইকে বিশ্রাম নিতে, ভালো করে খাওয়া দাওয়া করতে এবং প্রস্তুত থাকতে বলেন। আজ রাতেই ভল্ট খালি হবে। 6 আগস্ট শনিবার রাত 8টা। সেন্ট্রাল ব্যাংক বন্ধ হয়। সিকিউরিটি গার্ডরা দরজা বন্ধ করে অ্যালার্ম সিস্টেম চালু করে চলে যায়। কেউ খেয়াল করে না মাত্র 250 ফুট দূরে তাদের পায়ের নিচে মাটির তলায় 25 জন লোক অপেক্ষা করে রয়েছে এই ব্যাংক লুট করার জন্য। রাত 10টা। দলের 5 জন লোক টানেলে ঢোকে। তাদের হাতে ব্যাগ, জলের বোতল, যন্ত্রপাতি আর ফ্ল্যাশ লাইট।
তারা টানেল পেরিয়ে ব্যাংকের বেসমেন্টে পৌঁছয়। তারা দেখে সিলিংয়ের লোহার গ্রিলটা কয়েকটা বল্টু দিয়ে আটকানো। সেখানে কোনো অ্যালার্ম সিস্টেম নেই। কেউ এটা ভাবতেই পারেনি যে মাটির নিচে দিয়ে কেউ এভাবে ব্যাংকের ভল্টে প্রবেশ করতে পারে। তারা গ্রিল খুলে ফেলে। একজন ভল্টে ঢোকে। ভল্টের চারদিকে লোহার বাক্স, ব্রাজিলের টাকায় ভর্তি, থরে থরে 100 আর 50 রিয়ালের নোট সাজানো। 5 জন মিলে ব্যাগে টাকা ভরতে থাকে সিস্টেমেটিক্যালি। তারা তাক থেকে এক এক করে বাক্স নামায় আর ডাফেল ব্যাগে টাকা ভরতে থাকে। একটা ব্যাগ ভর্তি হলেই তারা সেটা নিচে পাঠিয়ে দেয়। সেখান থেকে টানেলের দল হাত বদল করে ব্যাগগুলো বাড়িতে পৌঁছে দেয়। চেইন সিস্টেমে কাজ চলতে থাকে। একজন ভল্টে, একজন বেসমেন্টে, 6 জন টানেলে। কনভেয়ার বেল্টের মতন হাত বদল করে ব্যাগ চলে যাচ্ছে। মাঝরাত পর্যন্ত তারা 50টা ব্যাগ সরিয়ে ফেলে। প্রায় $10 মিলিয়ন। রাত 2টো 100টা ব্যাগ সরানো সম্পূর্ণ। $20 মিলিয়ন। রোববার ভোর 6টা পর্যন্ত তারা প্রায় 300 ব্যাগ সরিয়ে ফেলে। $60 মিলিয়ন। ভল্ট অর্ধেক খালি। সকাল হয়ে গেছে, চারপাশে লোকজন জেগে উঠেছে। এখন কাজ চালালে লোকের সন্দেহ হতে পারে। লুই সিদ্ধান্ত নেয় দিনের বেলা কাজ বন্ধ থাকবে। আবার রাতের অপেক্ষা। সবাই বাড়িতে ফিরে আসে, বাড়ি ভর্তি টাকা। ক্লান্ত কিন্তু আত্মবিশ্বাসী দল। রবিবার 7ই আগস্ট রাত 8টায় তারা আবার টানেলে ঢোকে। রাত 10টার মধ্যে তারা ভল্টে পৌঁছে আবার টাকা সরানোর কাজ শুরু করে। ভোর 4টে তারা শেষ ব্যাগটাও সরিয়ে ফেলে। পুরো ভল্ট খালি। $70 মিলিয়ন উধাও। সোমবার 8ই আগস্ট 2005 সকাল 7:30। ব্যাংক খুলল। সকাল 9টায় একজন ম্যানেজার ভল্টে ঢুকে থমকে যান। সব খালি। তিনি দৌড়ে নিরাপত্তারক্ষীদের ডাকেন। কয়েক মিনিটের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেওয়া হয়। কোনো দরজা ভাঙা হয়নি, কোনো অ্যালার্ম বাজেনি। কেউ বুঝতেই পারছিল না এটা কিভাবে হলো। তারপর তারা দেখতে পায় মেঝের লোহার গ্রিল সরানো। নিচের দিকে তাকিয়ে তারা দেখে একটা অন্ধকার সুড়ঙ্গ। পুলিশ আসে। একজন অফিসার সেই সুড়ঙ্গ দিয়ে 250 ফুট এগিয়ে একটা বাড়িতে পৌঁছয়। সেই বাড়ি রুয়া 25 ডে মারো, সম্পূর্ণ খালি। শুধু কিছু বাগানের সরঞ্জাম, আর্টিফিশিয়াল ঘাস আর একটা সাইনবোর্ড। টাকা নেই, মানুষও নেই। প্রতিবেশীরা জানায় ওটা ছিল একটা ল্যান্ডস্কেপিং কোম্পানি। তারা কিছুই সন্দেহ করেন। একজন বলে ভ্যানটা সবসময় মাটি বোঝাই হয়ে থাকত। পুলিশ বুঝে যায় মাসের পর মাস তাদের চোখের সামনে দিয়ে এই সব কিছু হয়েছে। একটা নিখুঁত পরিকল্পনা। ডাকাতির পরদিন মঙ্গলবার পুলিশ প্রথম সূত্র পায় একটা প্রিপেড ফোন কার্ড, যার বারকোড ঘষে মুছে ফেলা হয়েছে। কল ট্র্যাক করতে গিয়ে তারা একটা সন্দেহজনক কথোপকথন শুনতে পায়। কেউ একজন বলছে 2 কেজি রাবার ব্যান্ড কিনতে। সেই সূত্র ধরে পুলিশ নজরদারি বসায়। একসময় 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে আরও 5 জন এবং $12.2 মিলিয়ন উদ্ধার করা হয়। পরে আর একজন ধরা পড়ে, যে ফোর্টালেজার ব্যাংকে প্রত্যেক দিন $10,000 করে জমা করছিল। আর লুই সে পালিয়ে যায়। কিন্তু বেশি দিন নয়, অক্টোবর 2005-এ তাকে অপহরণ করা হয়। মুক্তিপণ নেওয়ার পরেও তাকে আর জীবিত ফেরত পাওয়া যায়নি। তার মৃত্যু হয়। মোট টাকার বড় অংশ আজও উদ্ধার করা যায়নি। সবাইকে শনাক্ত করা গেলেও সবাই আজ অবধি ধরা পড়েনি। বাকি টাকা আজও রহস্য। এই ঘটনার ওপর একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি ফিল্মও আছে, চাইলে সেটাও দেখতে পারেন। আর এই রকম কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।